প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। প্রত্যেক সপ্তাহে ঠিক কথা মতো নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি প্রেত চক্রে আসরে। আজ বৃহস্পতিবার প্রেত চক্রের 94 নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজকেও তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা রয়েছে। তোমরা যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আজকে দুটি ঘটনাই বেশ ভয়ের আছে। প্রথম ঘটনাটি একটি সদ্য বিবাহিত মহিলাকে জিনে আঁচড় করার ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে একটা 15 বছরের বাচ্চার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা। আশা করব আজকের দুটি ঘটনায় তোমাদের বেশ ভয় লাগবে, ভালো লাগবে। আর যদি আজকের এপিসোডটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে। তাহলে দেরি না করে প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। যেভাবে ঘটনাটি লেখা আছে সেইভাবেই পড়ে শোনাচ্ছি। শুভ ভাই, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তোমার চ্যানেলের সব ঘটনাই প্রায় শুনে ফেলেছি। একদম প্রথমের ঘটনার থেকে এখনকার ঘটনাগুলো শুনতে বেশি ভালো লাগে। যাই হোক, আজ আমি তোমার সাথে ও প্রেতচক্রের সব বন্ধুদের সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। আমি সুরাইয়া খান, বাংলাদেশ, ঢাকা থেকে লিখছি। যেই ঘটনাটা আমি শেয়ার করব ওই ঘটনাটা ঘটে আমার মামার বাড়ি এলাকায়। আমার নানির মুখ থেকে শোনা ঘটনা, এবং আমি আমার পরিবার সবাই ঢাকায় থাকি। আমার মামার বাড়ি করিমগঞ্জ। আমার নানি যেভাবে ঘটনাটি বলেছিল আমি ঠিক ওইভাবেই লিখছি। আমার মামার বাড়ির থেকে একটা বাড়ি পরে একটা পরিবার থাকতো। স্বামী এবং স্ত্রী, সদ্য বিয়ে হয়েছে দুজনের। দুটি মানুষের সংসার, শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। ছোট টিনের একটা বাড়ি। বাড়ির থেকে কিছুটা দূরে একটা চাপা কল ছিল এবং তার পাশেই একটা গোসলখানা। আর ওই গোসলখানার ঠিক পাশেই কিছু কচু গাছের জঙ্গল মতন ছিল। একদিন ওই দম্পতি ঠিক করলো যে শহরে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। তো একটা ছুটির দিন দেখে তারা সিনেমা দেখতে যাবে বলে ঠিক করলো। ওই দিন দুপুরে তারা খাওয়া দাওয়া সেরে ঠিক করলো যে এঁঠো বাসনকোসন তারা রাতের বেলা ফিরে তারপর পরিষ্কার করবে। কারণ এখন যদি তাড়াতাড়ি বের না হয় তাহলে সিনেমা হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তারা ঠিক সময় মতো রওনা হয়ে যায়। সিনেমা হলে ঠিক সময় মতো পৌঁছেও যায়। সিনেমা শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির জন্য সিনেমা শুরু হতে দেরি হয়। বিকালবেলা শো। তাদের সিনেমা হল থেকে বেরাতে বেরাতে প্রায় রাত 10টা বেজে যায়। যেখানে সিনেমা হলটা ছিল ওইখান থেকে তাদের বাড়ি যেতে প্রায় 40 মিনিট মতন সময় লাগতো। তো তারা সিনেমা হল থেকে বেরিয়ে একটা রিক্সা ধরলো। সেখান থেকে তাদের পাড়ায় বাজার মতন একটা জায়গা আছে। ওই জায়গাটায় এসে রিক্সাওয়ালা বলে যে সে আর যাবে না। অগত্যা তারা রিক্সাওয়ালাকে ওইখান থেকে ভাড়া দিয়ে ছেড়ে দেয়। সেখান থেকে তাদের বাড়ি যেতে প্রায় 20 মিনিট হাঁটতে হবে। ওই যে বাজার মতন জায়গাটা ছিল ওইখানে কিছু খাবারের দোকান তখনও খোলা ছিল। তো তারা ঠিক করলো অনেক রাত যেহেতু হয়ে গেছে তাই বাড়ি গিয়ে এখন আর রান্না করা সম্ভব নয়। তাই তারা বিরিয়ানির দোকান থেকে 2 প্যাকেট বিরিয়ানি এবং কিছুটা মিষ্টি নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাজার পেরিয়ে কিছুটা আসলে রাস্তার ধারে একটা বড় কাঁঠাল গাছ আছে। তারা যখন হেঁটে ওই কাঁঠাল গাছটার কাছে আসে দেখে একটা পাগলা গোছের লোক সেখানে দাঁড়িয়ে আছে। যখন তারা হেঁটে হেঁটে ওই পাগলাটার পাশ দিয়ে যাচ্ছে তখন পাগলাটা তাদেরকে লক্ষ্য করে হঠাৎ বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটা দিবি? তো তারা পাগল দেখে তার সঙ্গে কথা না বলে সেখান থেকে তাড়াতাড়ি পা চলিয়ে চলে আসতে থাকে। কিছুটা আসার পর ওই নতুন বউটা পেছন ফিরে দেখে তখনও সেই পাগলাটা তাদের পিছে পিছে আসছে। মাঝে মাঝে চিৎকার করে বলছে, খাবারটা দিয়ে যা, আমার খুব খিদে পেয়েছে। ওই রাতের বেলা তখন রাস্তাটা বেশ শুনশান ছিল, লোকজন প্রায় ছিল না বললেই চলে।
ওই বউটা মাঝে মাঝেই পেছনে ফিরে ওই পাগলাটা তাদের পিছু পিছু আসছে কিনা বারবার সেটা লক্ষ্য করছিল। যখন তারা বাড়ির একদম কাছাকাছি তখন সে একবার পেছনে ঘুরে দেখে যে পাগলাটা আর তাদের পেছনে নেই। তারপর তারা বাড়ি ঢুকে যায়। তারপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নেয়। খাওয়া দাওয়া করার পর যে এঁঠো বাসনকুসনগুলো ছিল এবং দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলোকে নিয়ে ওই বউটা কলপাড়ে গিয়ে বাসনগুলো ধুতে থাকে। ধোয়ার পর যে নোংরা জলটা ছিল ওই নোংরা জলটা কচু গাছের যে জঙ্গলটা ছিল ওই দিকটা ছুঁড়ে ফেলে। তারপর ঘরে চলে আসে। ঘরে আসার পর খেয়াল করে যে তার শরীরটা যেন ভারী ভারী লাগছে। সে তার বরকে ঘটনাটা বলে। বর বলে যে এত ঘোরাঘুরি করেছি তাই হয়তো তোমার অমন মনে হচ্ছে, ভালো করে ঘুমাও, সকালে ঠিক হয়ে যাবে। সকাল হতেই বর কাজে চলে গেল। উনি দিন মজুরের কাজ করতেন। আবার দুপুরে ফিরবে খাবার খেতে, তারপর আবার কাজে যাবে। ওই দিন বেলা 11টা নাগাদ আমার নানি ওই নতুন বউয়ের কাছে যায় কি করছে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। নানি বাড়ির কাছে গিয়ে অনেক ডাকাডাকি করে, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে অনেক কথা নানি জিজ্ঞাসা করে, কিন্তু ওই বউ কোনো কথাই বলে না। নানি চলে আসতে যাবে ঠিক ওই সময় ওই নতুন বউ নিজের একটা হাত কাঠের উনুনের ভেতরে দিয়ে দেয়। এটা দেখে নানি জোরে চিৎকার করে সেখান থেকে দৌড় মারে। চিৎকার শুনে আশেপাশের বাড়ির থেকে অনেকেই বেরিয়ে আসে। নানি সবাইকে ঘটনাটা বলে। তখন সবাই ঘটনাটা নিজের চোখে দেখবে বলে ওই বউটার বাড়িতে যায়, কিন্তু রান্নাঘরে কাউকে দেখতে পায় না। তারপর ঘরের দিক থেকে একটা হাসির শব্দ শুনে তারা সবাই শোবার ঘরের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে ওই বউটা বিছানার ওপর শুয়ে শুয়ে খিলখিল করে হাসছে, আবার কখনো কাঁদছে। ওই বউটার কোমরের অংশটা মাঝে মাঝে ওপর দিকে উঠে যাচ্ছে। এইসব দেখে অনেকেই বলা বলি করতে থাকে ওই বউটাকে হয়তো জিনে আছর করেছে। তারপর ওই বউটার বরকে খবর দিলে ওর বর এসে মসজিদের হুজুরের কাছ থেকে পড়া পানি আনে এবং হুজুর একটা তাবিজও তাকে দেয়। সব কিছু নিয়ে এসে পানিটা প্রথমেই বউয়ের শরীরে কিছুটা ছিটিয়ে দেয়, তারপর কিছুটা পানি তাকে খাইয়ে দেয়। তারপর যখন আস্তে আস্তে তার বউ স্বাভাবিক হতে থাকে তখন তাবিজটা তার গলায় পরিয়ে দেয়। তারপর বেশ অনেকক্ষণই ঠিকঠাক ছিল, কিন্তু রাতের বেলা আবার একই জিনিস শুরু হলো। এরপর ওই নতুন বউ তার নিজের বরকেই অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। আর তারা কোনো উপায় না পেয়ে পাশের পাড়ার মসজিদের বড় হুজুরকে ডেকে নিয়ে আসে। ওই হুজুর এসে ওই বউয়ের শরীরে জিনটাকে প্রথমে হাজির করে। তারপর ওই জিনের পরিচয় জানতে চায়। পরিচয় জানা শেষ হলে হুজুর ওই জিনটাকে জিজ্ঞাসা করে, তুই কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? তখন ওই জিনটা খুব রেগে বলে, আগের দিন যখন ওরা খাবার নিয়ে রাস্তা দিয়ে আসছিল তখন আমি ওদের থেকে খাবার চাই, কিন্তু ওরা আমাকে কোনো খাবার দেয় না। কিন্তু যখন আমি কলপাড়ে দাঁড়িয়েছিলাম তখন আমার গায়ে নোংরা পানি ছুঁড়ে মারে, তাই আমি ওকে কষ্ট দিচ্ছি। আর এই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, ওকে ছাড়বো না আমি। এরপর হুজুর নানান রকমের সূরা পড়তে থাকে। একসময় ওই জিন বলে সে ওই বউটাকে ছেড়ে দেবে, কিন্তু শর্ত দেয় তার একটা গোটা কালো মরগ আর 5 কেজি মিষ্টি ওই বাজারে যে কাঁঠাল গাছটা আছে ওই গাছের গোড়ায় রেখে আসতে হবে, মাঝরাতে যেতে হবে, তাহলে সে ওই বউটাকে ছেড়ে দেবে। এই কথাগুলো বলে জিনটা চলে যায়। পরদিন ওই বউটার স্বামী একটা কালো মোরগ আর 5 কেজি মিষ্টি কিনে ওই কাঁঠাল গাছের গোড়ায় রেখে চলে আসে। এরপর থেকে আর ওই বউটার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। এটাই ছিল আমার নানির মুখ থেকে শোনা একটা সত্যি ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লাগবে, তুমি সিলেক্ট করবে, প্রেত চক্রের সকল বন্ধুদের পড়ে শোনাবে। আসসালামু আলাইকুম। বাহ, আজকে প্রথমে কিন্তু আমরা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা শুনে নিলাম। একবার জাস্ট ভাবো, তুমি যদি ঘরে ঢুকে দেখো তোমার কোনো প্রিয়জন ওই রকম অবস্থায় রয়েছে, তুমি তখন কি করবে? তাকে সাহায্য করবে না ভয় পাবে? তোমাদের কেমন লাগলো ঘটনাটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো, লাইক করে দাও। আর যারা নতুন আমাদের চ্যানেলে ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি কোনো এইরকম সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, তোমরা দেরি না করে ঝটপট
আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে লিখে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এর আগের এপিসোডটা হয়তো তোমাদের অনেকের কাছে পৌঁছায়নি, তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে আমাদের এপিসোডটাকে শেয়ার করে দাও, যাতে প্রেতচক্রের সকল বন্ধুদের কাছে আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যেতে পারে। এর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমরা দ্বিতীয় ঘটনার শেষে পড়ে শোনাবো আশা করছি। ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকবে। চলো, তোমাদের জন্য আরও একটা ঘটনা ওয়েট করে আছে, সেই ঘটনাটা শুনে নেওয়া যাক। নমস্কার দাদা, আমি প্রতিমা, তোমার প্রেতচক্রের নতুন সদস্য। তোমার গলায় বলা ঘটনাগুলো আমার ভালো লাগে। আমি ক্লাস 12-এ পড়ি। আমার এক বান্ধবী আছে, ওর নাম রিয়া। ও তো আমার প্রেতচক্রের ঘটনাগুলো শোনে, তাই ওকে একবার হাই বলে দিও। হাই রিয়া, কেমন আছো? আজ আমি যে ঘটনাটি তোমার সাথে শেয়ার করব সেটা আমার পিসির ছেলের সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। আমার পিসির বাড়ি ক্যানিং। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল শুক্রবার, শ্রাবণ মাস। সেদিন ছিল আমার দিদি মিঠুর বিয়ের পাকা কথা। ঘটনাটি ঘটেছিল অর্ণবের সাথে। অর্ণব আমার পিসির ছেলে। সেই বছর ও মাধ্যমিক পরীক্ষা দেবে। সেদিন ছিল অর্ণবের ভৌত বিজ্ঞানের প্রি টেস্ট পরীক্ষা। তাই পিসি আমার দিদির বিয়ের পাকা কথায় আসবে না বলে ঠিক করে, কিন্তু বাবা এবং দিদি খুব জোরাজুরি করায় বাধ্য হয়ে পিসি এবং পিসেমশাই দুজনেই আমাদের বাড়িতে আসতে রাজি হয়। অর্ণব একা থাকবে বলে পিসি সেই দিন অর্ণবদের বাড়ির রান্নার মাসিকে বলেছিল সেই রাতটা যেন তিনি পিসিদের বাড়িতেই থাকে। তিনি তখন পিসির সামনে রাজি হলেও বিকালবেলা বাড়ি চলে যায় এবং আর আসে না। ফোন করে বলে তার শরীর ভালো লাগছে না, তাই সে আর রাতে আসতে পারবে না। অর্ণব সেটা পিসিকে ফোন করে বলে এবং পিসি বাধ্য হয়ে অর্ণবকে বলে, তুই সন্ধ্যা হলেই ঘরে তাড়াতাড়ি ঢুকে পড়বি এবং দরজা জানলা দিয়ে ঘরের ভেতরেই থাকবি। অর্ণব পিসির কথা মতো তাই করে। রাতে খাওয়া দাওয়া শেষ করে অর্ণব পড়তে বসেছে, আর তখনই লোডশেডিং হলো। আবার কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসলো, কিন্তু এইভাবে কিছুক্ষণ পর পর কারেন্ট যাওয়া আসা করছে। তাই অর্ণব বইপত্র সব গুছিয়ে রেখে কাছে একটা টর্চ নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সেদিন সন্ধ্যা থেকে একটানা ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদার একদম ঠান্ডা। অর্ণব যখন প্রায় ঘুমিয়েই পড়েছিল তখনই 3-4টে কুকুরের ঘেউ ঘেউ। অর্ণবের ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কিছু দেখে কুকুরগুলো যেন ভীষণ ভয় পেয়েছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে মনে হচ্ছে কুকুরগুলো একদম তাদের বাড়ির গেটের সামনে ঘেউ ঘেউ করছে। অর্ণব ভাবলো বাইরে গিয়ে তাড়িয়ে আসবে কুকুরগুলোকে, কিন্তু সাহস হলো না। যদি চোর ডাকাত দেখে চেঁচায় তাহলে বিপদে পড়তে হবে। কিছুক্ষণ পর হঠাৎ করেই কুকুরের ডাক বন্ধ হয়ে গেল। অর্ণব আবার ঘুমানোর চেষ্টা করতে থাকলো। হঠাৎ করে তখন ওদের বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হলো। এত রাতে কে এলো? অর্ণব জানলাটা খুলে দেখবার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। আর ওই দিকে এতক্ষণে বৃষ্টি থেমে গেছে। ও আবার শুয়ে পড়ল। আবার বাড়ির মেন গেটে ধাক্কা মারার শব্দ। এবার অর্ণব সাহস করে হাতে টর্চটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে বাইরের মেন দরজাটা খুলে দেখলো কেউ নেই। অর্ণব বিরক্ত হলো, ভাবলো কেউ বুঝি ওর সাথে মজা করছে। দরজাটা আবার বন্ধ করে নিজের ঘরের দিকে কিছুটা এগাতেই দরজায় আবার টোকা। এবার দৌড়ে অর্ণব দরজাটা খুলল, কিন্তু এবারেও কেউ নেই। মাথা গরম হয়ে গেল, এত রাতে কে মজা করছে। এবারও মনে মনে ভাবলো যতই দরজায় টোকা মারুক আমি আর দরজা খুলবই না। বিরক্ত হয়ে দরজা বন্ধ করে নিজের রুমের কাছে আসতে এসে দেখতে পেল গোটা মেঝেটা জলে ভিজে গেছে, আর বাইরের মেন গেট থেকে তার রুমের ভেতর পর্যন্ত চলে গেছে 2টো ভিজে পায়ের ছাপ। এটা দেখে অর্ণব খুব ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। অর্ণব দৌড়ে ওর ঘরের ভেতরে ঢুকে দরজাটা দিয়ে দিল। দরজাটা দিয়ে ঘুরে বিছানার দিকে তাকাতে যেটা দেখলো সেটা দেখে অর্ণব আঁতকে উঠল। দেখতে পেল ওর বিছানায় একটা ধূসর ছায়ামূর্তি বসে আছে। অন্ধকারের মধ্যেও স্পষ্ট বোঝা যাচ্ছে খাটের উপরে বসে নিচে পা দোলাচ্ছে। অর্ণব ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলে উঠল, কে কে ওখানে বসে আছো?
কিন্তু কোনো উত্তর পেল না। এবার অবয়বটা পা দোলানো বন্ধ করে অর্ণবের দিকে ফিরে তাকালো। অর্ণব তাও সাহস করে অবয়বটার উপর টর্চের আলো ফেলল, কিন্তু এটা দেখে অর্ণব আরও আশ্চর্য হয়ে গেল। অবয়বটার উপর টর্চের আলো পড়ছে না, সেই ধূসর ছাই হয়ে রয়েছে। অর্ণব ভয়ে দরজা খুলে অন্ধকারে কোনো রকম হাতড়ে হাতড়ে বাইরের মেন গেটের দরজার সামনে এসে দাঁড়ালো, কিন্তু কিছুতেই দরজাটা খুলছে না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। একটু আগেই তো এতবার দরজা খুললো, তখন তো ঠিক ছিল। খোলার চেষ্টা করছে শরীরের সমস্ত জোর দিয়ে, তবুও দরজাটা খুলছে না। তখন হঠাৎ করে অর্ণবের ঘাড়ে ঠান্ডা স্পর্শ পেল। ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ফিরে দেখলো সেই ছায়ামূর্তিটা তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন গর্ত থেকে ঠিকরে বেরিয়ে আসছে, আগুনের মতন জল করে জ্বলছে। ভয়ে চিৎকার করছে অর্ণব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। গলা চেপে ধরেছে। অর্ণব নিঃশ্বাস নিতে পারছে না, দম আটকে আসছে। নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর সেই অবয়বটাকে অর্ণব ছুঁতেও পারছে না। নিঃশ্বাস নিতে পারছে না। অর্ণবের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, আর বাইরের কুকুরগুলো প্রচণ্ড জোরে জোরে ডাকছে। অর্ণব কিছু করতে না পেরে পা দিয়ে দরজায় লাথি মারতে থাকে। কুকুরের ডাকে পাশের বাড়ির লোকজনদের ঘুম ভেঙে যায় এবং তারা বাইরে এসে দেখে অর্ণবদের দরজায় শব্দ হচ্ছে। তারা তাড়াতাড়ি করে দরজায় ধাক্কা মারে। ধাক্কা মারতেই দরজা খুলে যায়, আর তারা দেখে অর্ণব মেঝেতে শুয়ে আছে। কোনো জ্ঞান নেই, চোখ থেকে জল পড়ছে, জিভটা কিছুটা বাইরের দিকে বেরিয়ে রয়েছে। সবাই তাকে তুলে নিয়ে বিছানায় শোয়ায়, চোখে ঘাড়ে জল দেয়, ডাক্তার ডাকে ও তার মা বাবাকে ফোন করে। সেই রাতেই পিসি এবং পিসিমশাই বাড়ি চলে আসে। অর্ণবের জ্ঞান ফিরে আসলে ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। সকাল হলে পিসি খেয়াল করে অর্ণবের গলায় 3টি আঙুলের দাগ, আর অর্ণবদের বাড়ির পাশের ড্রেনে একটা কুকুর মরে পড়ে আছে, ঠিক অর্ণবকে যেমন অবস্থায় পাওয়া গিয়েছিল ঘরের মধ্যে। এটা দেখে খুব ভয় পেয়ে যায়। পিসির কাছে একটা গুনিনের ফোন নাম্বার ছিল। পিসির সঙ্গে সঙ্গে তাকে ঘটনাটা জানালো। সব কথা শুনে গুনিন বলল, কোনো প্রেতনি তোমার ছেলেকে নজরে নজরে রাখছে। তুমি ঘরের চারপাশে গঙ্গাজল ছিটিয়ে দাও, ধূপ জ্বালাও। আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে, আমি কালই ফিরছি। ফিরে তোমাদের ঘর বন্ধ করে দেব। ভয় নেই, রাতে ঘরে যখন শোবে ভুলেও বাইরে থেকে কোনো আওয়াজ পেলে ওই দিকে তাকাবে না। সেই মতো গুনিন এসে পিসিদের বাড়ি বেঁধে দিল। অর্ণবকে 5 পুকুরের জল দিয়ে স্নান করালো। তারপর আর কোনো সমস্যা হয়নি। ধীরে ধীরে অর্ণব সুস্থ হয়ে ওঠে, কিন্তু রাতের দিকে ছাদে কেউ যেত না। অর্ণবের নাকি গা ভারী ভারী লাগতো, নিঃশ্বাস নিতে কষ্ট হতো। কেউ কেউ রাস্তায় একটা ছায়া শরীর ঘুরে বেড়াতে দেখেছে। অসাধারণ। আজ কিন্তু পরপর দুটো বেশ ভয়ের ঘটনা আমরা শুনলাম। আমার নিজের কিন্তু 2টি ঘটনাই বেশ ভয় লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, ভয় লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা, সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আশা করছি তোমাদের 2টি ঘটনাই বেশ ভালো লেগেছে, ভয় লেগেছে। এর আগের এপিসোডে কয়েকজন বন্ধু আমাদেরকে সুন্দর কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো এবার একটু পড়ে নেব। প্রথমেই আকাশ মণ্ডল আমাদের কমেন্ট করেছে, দাদা ঘটনাটা অনেক ভালো লাগলো। তারপর এমডি মঞ্জু লিখছে, খুব ভালো লাগছে ভাই, আমরা গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। এরপর কমেন্ট করেছে সুদেশনা সিনহা রায়, 2টি ঘটনাই ভয়ের ছিল, ভালো লাগলো। এরপর কমেন্ট করেছে কৌশিক অধিকারী ডান্স, খুব ভালো লাগলো। এরপর কমেন্ট করেছে জয়া বণিক, খুব ভালো লাগলো ঘটনাগুলো। ধন্যবাদ তোমাদের সকলকে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাদের জানাবার জন্য। আমাদের এই ঘটনাগুলোকে আরও বেশি বেশি করে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, তারাও যাতে আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা।
তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনেই শুনবে। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে পাঠিয়ে দিতে পারো prezchakro23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকের এপিসোডটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে আরও নতুন কিছু ভয়ের ঘটনার সাথে, সোমবার ঠিক দুপুর 2টার সময়। আর সবশেষে যে কথাটা আমি সবসময় বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।